আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। রুমাইশা গিয়ে বেঞ্চে বসতেই ওর বান্ধবী সালিমা আর আফিয়া এসে বসলো ওরা দুইজন দুই পাশে। আর বাকি মেয়েগুলো ওকে আশপাশ থেকে ঘিরে ধরলো। আর ছেলেগুলো উস্কুক হয়ে ওদের পাশের সারিতে বসে রইল। মেয়েরা রুমাইশাকে কী প্রশ্ন করে আর রুমি কি উত্তর দেয় সেটা শোনার জন্য। রুমাইশা এদের সবাইকে এইভাবে ওকে ঘিরে ধরতে দেখে চোখ কুঁচকে তাকিয়ে বলল, কি? সালিমা পাশ থেকে খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, তুই বোটানিয়ান স্যারের গাড়িতে কেমনে গেলি? তোকে লিফট দিয়েছিল নাকি রাস্তা থেকে? বাকিরাও চুপ করে রুমাশার দিকে তাকিয়ে রইল উত্তর শোনার জন্য। রুমাশা এমনিতেই মেজাজ খারাপ, তার উপর এদের এইভাবে ঘিরে ধরায় প্রচণ্ড বিরক্ত হলো ও। ছোট করে বলল, না, লিফট দেয়নি। সামনে থেকে মারিয়া নামের একটা মেয়ে খোঁচা মেরে বলল, তাহলে কি স্যার তোর বাড়ি গিয়ে তোকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে? বাড়ি গিয়ে বলেছে নাকি যে রুমাইশা কাদের, চলো আমার গাড়ি করে তোমাকে কলেজে নিয়ে যাই, কষ্ট করে অন্য গাড়িতে উঠতে হবে না? বলি মুখ চেপে হাসলো ওরা কয়েকজন। রুমাইশা ওদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে উত্তর দিল, না সেটাও নয়। রুমাইশার এমন ঠান্ডা উত্তরে মারিয়ে দমে গিয়ে বাঁকা চোখে তাকিয়ে বলল, তাহলে কি আকাশ থেকে স্যারের গাড়িতে পড়েছিলি নাকি? রুমাইশার রাগ হলো খুব, নিজেকে যথাসম্ভব সংযম রেখে শক্ত গলায় বলল, যেখান থেকে পড়ি তাতে তোর কি অসুবিধা? সেই কৈফিয়ত তোকে দিতে হবে কেন? রুমাইশার উত্তরে মারিয়া মুখ বেঁকিয়ে পেছনে ঘুরে ভিড় ঠেলে নিজের বেঞ্চের দিকে এগোলো। আর যেতে যেতে বিড়বিড় করে বলল, দে মাগি, বড়লোক ছেলে দেখে গলায় ঝুড়ে পড়া ধান্দা। অন্য কেউ মারিয়ার একথা শুনতে না পেলেও দূর থেকে সে কথা স্পষ্ট শুনতে পেল রুমাইশা। আর শুনি রাগে চোটে দাঁতে দাঁত পিষে শক্ত হলো। এতক্ষণ পেছনের বেঞ্চের সাথে পিঠ ঠেকিয়ে বসেছিল ও, কিন্তু এবার সোজা হয়ে বসলো। বসেই কঠিন গলা ধারণ করে বলল, মারিয়া, কি বললি তুই আমাকে? আবার বল। মারিয়া থতমত খেয়ে গেল, কিন্তু দমে না গিয়ে পেছনে ফিরে বলল, বলেছি যে তোর দিমাগ বেশি, আর সাফান স্যারকে বড়লোক পেয়ে স্যারের গলায় ঝুলে পড়ে ধান্দা করছিস। মিথ্যা বলেছি আমি? মারিয়ার কথা শুনে আটকে উঠল সবাই। ডিপার্টমেন্টে বলতে গেলে সবাই রুমেশাকে যথেষ্ট ভদ্র আর মার্জিত মেয়ে বলে জানে। ক্লাসের ছেলেদের সাথে ওর খুব খুব প্রয়োজন ছাড়া কথা হয় না কখনো। এখন পর্যন্ত কলেজের কোনো ছেলে ওর মুখ খোলা দেখেনি। আর সেই রুমাইশাকে এমন একটা কথা বলে বাকিরাও মারিয়ার ওপর ভয়ানক চটে গেল। কিন্তু সেই সাথে ওদের মুখে দেখা গেল উদ্বিগ্নের ছাপ। রুমাইশা ফার্স্ট ইয়ারে থাকাকালীন কলেজে কোনো একই ছেলে নিজের নামের সাথে রুমাইশাকে জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল, যার কিছু রুমাইশা জানতো না। সেই ছেলেকেও ভালোভাবে চিনত না পর্যন্ত। আর তাতে ভয়ানক রেগে গিয়েছিল রুমাইশা। সেই ছেলেকে ভরা ক্লাসের সবার সামনে প্রচণ্ড আকারে ধমক দিয়েছিল ও। আর এরপর ডিপার্টমেন্টের হেডের কাছে নালিশ দিয়ে যত মানুষের সামনে সেই ছেলে ওকে জড়িয়ে বাজে কথা বলেছিল, সে সবাইকে ডেকে উপস্থিত করে ছেলেকে দিয়ে ক্ষমা চাইয়েছিল ও। সেই কথা কেউ ভোলেনি। তাই আজ মারিয়ার কপালে কী আছে সেটা ভাবছে সবাই। নীরবে ওরা রুমাইশার দিকে তাকিয়ে আছে ও কি রিয়েক্ট করে সেটা দেখার জন্য। রুমাইশা মারিয়া দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি সাফওয়ানের বৌদ্ধ এবং কাগজ কলমে বিবাহিত স্ত্রী। আমি কারো আবাসিক হোটেলে 500 টাকায় বিক্রি হয় সুগার বেবি নই। এই কথাটা মাথায় রাখবি। আর ফার্দার আমার সম্পর্কে কোনো ধরনের কোনো বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুই একটা মানুষ। কুত্তা পিটান পিটে রাস্তায় ফেলে রেখে আসবো, মনে থাকে যেন। রুমেশা কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। একে তো রুমেশা বলছে যে ও সাফওয়ানের বউ, আর তারপর আবার মারিয়ার এমন সত্য বলেছে যা সবাই জানতো, কিন্তু কেউ কখনো বলার সাহস করেনি। কারণ ওর যার সাথে রিলেশন আছে সে খুবই ডেঞ্জারাস পার্সন, নেতাগিরি করে আর যাকে তাকে মেরে হাত পা ভেঙে বসে। রুমেশের কথা শুনে ওপাশ থেকে ছেলের এতক্ষণ যা একটু ফুসুর ফাসুর করেছিল সেটাও বন্ধ হয়ে গেল। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। রুমেশের এমন উত্তরে বাকিরা খুশি হলেও কিন্তু ভয়ও পেল অনেক, কারণ সেদিনও মারিয়া অকারণে একটা ছেলেকে মার খাইয়েছে আর বুড়ো বয়ফ্রেন্ডকে দিয়ে। সে এখন হাসপাতালে ভর্তি। রুমেশের উত্তর শুনে মারিয়া বিস্ময় নয়নে তাকাই রইল। এমন অপমানে চোখে পানি এসে গেল ওর। রাগে রিডি করতে করতে রুম থেকে বের হয়ে গেল ও। মারিয়া চলে গেল, বাকিরা রুমেশের দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালো। কিন্তু রুমেশা সেসবে উপেক্ষা করে আবার নিচে জায়গায় বসে পড়ল। সালিমা আর আফিয়া এসে আবার ওর পাশে বসে চিন্তিত গলায় বলল, দোস্ত, তুই ওকে এ কথা বলতে গেলি কেন? জানিস তো ও কেমন? এক্ষুনি গিয়ে ওর বুড়ো মাস্তানকে খবর দিয়ে ডেকে আনবে কলেজে, দেখিস। রুমেশা নিশ্চিন্ত মনে বই খাতা বের করতে করতে বলল, যা করতে চাই করতে দে।
আমি কাউকে ভয় পাই না, আগে পেতাম, কিন্তু এখন আমার একটা বর আছে, তাই আমি পৃথিবীর আর কাউকে ভয় পাই না আর পরোয়াও করি না। বলে মুচকি আসলো রুমাইশা। নিকাবের আড়াল থেকেও সে হাসিটা স্পষ্ট হলো। সালিমা আফা ছাড়া আর কিছু মেয়ে এসে রুমাইশাকে ঘিরে বসলো। সাফানের সাথে কিভাবে কি হয়েছে, বিয়ে কি করে হলে, তাই শোনার জন্য। কিন্তু রুমাইশা সাফ সাফ বলে দিয়েছে এখন কোনো কথা নাই, স্যার নোট দিয়ে বের হয়ে গেলে তখন বলবে। সবাই সেই সময়টার জন্য উস্কো হয়ে বসে রইল। কিন্তু ক্লাসের শেষে বাঁধল বিপত্তি। ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে মারিয়া সহ বেশ কয়েকজন লোকে ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেল। তারপর সোজা ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে এগোলো। ক্লাসরুম থেকে দেখা গেল তাদের বারান্দা দিয়ে যেতে। আর তার খানিক পরে ডিপার্টমেন্টের ক্লাসে এসে খবর দিয়ে গেল রুমাইশাকে ডিপার্টমেন্টের হেড ডেকেছে। রুমাইশা সহ বাকি সবাই আজ করতে পারল ডাকার কারণটা। ওরা একবার করে সবাই রুমাইশাকে দেখল। ওদের সবার মুখে উদ্বিগ্ন পরিলক্ষিত হলো। কিন্তু রুমাইশা স্বাভাবিক থাকলো। স্যার থেকে অনুমতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে এগোলো ও। আর আসন্ন বিপদ আজ করতে পেরে সালিমা আর আফিয়াও স্যার থেকে অনুমতি নিয়ে ক্লাস থেকে বের হয়ে সোজা বোটানি ডিপার্টমেন্টের দিকে এগোলো। রুমাইশা স্যারের রুমে ঢোকায় মারিয়া স্যারের সামনে দাঁড়িয়ে ফ্যাস ফ্যাস করে কাঁদছে। আর ওর পাশে গলা উঁচু করে বীরদর্পণে দাঁড়িয়ে আছে মারিয়া কথিপি বয়ফ্রেন্ড, এলাকার পাতি নেতা মধ্যবয়সী বেটেখাটো মারুফ ভাই। রুমাইশা ঢুকে স্যারকে সালাম দিল। ডিপার্টমেন্টের হেড তখন রুমাইশাকে বললেন, রুমাইশা কাদের, তোমাকে তো আমি খুব ভদ্রমেয়ে জানি। তুমি যে কাউকে এরকম কথা বলতে পারো সেটা আমি ভাবতেও পারিনি। তুমি ওকে এমন নোংরা কথা কেন বলেছ তার কৈফিয়ত দাও অ্যান্ড ওর কাছে ক্ষমা চাও। রুমাইশা মারিয়া দেখে একবারে তীক্ষ্ণ নজর দিয়ে স্যারকে সব ঘটনা খুলে পড়ার প্রস্তুতি নিল। এদিকে সালিমা আর আফিয়া দুজন মিলে বোটানি ডিপার্টমেন্টে গিয়ে খুঁজে খুঁজে সাফওয়ানের ক্লাসরুম বের করলো। সাফওয়ান দাঁড়িয়েছিল দরজাতেই, পরীক্ষা দেওয়ারও ছেলেমেয়েদের গার্ড দিচ্ছিল। সালিমা আর আফিয়া এসে সাফওয়ানের সালাম দিয়ে বলল, স্যার আপনার সাথে একটু কথা ছিল। এদিকে আগে কখনো না দেখায় বুড় কুচকে গেল সাফওয়ানের, গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, জি বলুন, শুনছি আমি। সাফওয়ান কলেজের সমস্ত ছেলেমেয়েদের সাথে আপনি করে কথা বলে, এবারও তার ব্যতিক্রম ঘটল না। সালিমা কিছুক্ষণ ইতস্তত করে বলল, স্যার রুমাইশাকে ডিপার্টমেন্টের হেড ডেকে পাঠিয়েছে। রুমাইশার নাম শুনতেই সাফওয়ানের কুচকে যাওয়া কপাল আবারও সোজা হলো মুহূর্তেই। সালিমাকে কারণ জিজ্ঞেস করলো। সালিমা ঘটনার সূত্রপাত থেকে সব বলে দিল। সব শোনার পর সাফওয়ানের কপাল আরও কুচকিত হলো। সালিমাকে বলল, ঠিক আছে আপনি ক্লাসরুমে যান, আমি আসছি এখনই। সালিমা আর আফিয়া বোটানি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আবারও নিজেদের ডিপার্টমেন্টে এলো। যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি ততক্ষণে বেরিয়ে গেছেন। সালিমার আফিয়া ক্লাসরুমে ঢুকতেই সবাই ভেতরে গুঞ্জন শুরু হলো। চাপা কণ্ঠে সবাই নিজেদের ভেতরে আলোচনা করতে থাকলো রুমাইশার সাথে আসলে কি হতে চলেছে সেই বিষয়ে। ডিপার্টমেন্টের হেডের রুমে এখন উত্তেজিত অবস্থায় বিদ্যমান। মারুফ নামের লোকটা খুব হতভম্ব করছে। সে তার হিম্বিতিম্বি কারখানা চালু রেখেছে। ওর চেলাপেলা দরজা আটকে দাঁড়িয়ে আছে। ডিপার্টমেন্টের হেডের দিকে আঙ্গুল তুলে সে রাগী গলায় বলল, আমি এখন এর একটা বিহিত চাই, নইলে এই মেয়ের ওপর কিন্তু আমার হাত উঠে যাবে। তখন আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না আমায়। আমার প্রেমিকাকে পুতুলে বলার সাহস কোথায় পেল ও? ও কান পতিতা বলবে আমার প্রেমিকাকে। ওকে এক্ষুনি ক্ষমা চাইতে বলুন। ডিপার্টমেন্টের হেড বললেন, দেখুন মিস্টার মারুফ, দোষ এখানে দুইজনই সমান। আর ঝামেলাটা যতদূর আমরা দুজনে শুনেছি শুরু করেছে মারিয়া, তাই রুমাইশা ক্ষমা চাওয়ার কোনো কারণই দেখি না। আর তাছাড়া সে যথেষ্ট ভদ্র মেয়ে। মারিয়া ওকে যে কথাটা বলেছে সেটা বলা তো ওর উচিত হয়নি। সুতরাং কেউ কারোর কাছে ক্ষমা চাইবে না। আপাতত দুজন দুজনের ভেতরকার কাণ্ড আর দণ্ড মিটিয়ে ফেলুক। কিন্তু মারুফ শুনল না। সে রুমাইশাকে সহ ডিপার্টমেন্টের হেডকে ধমকাতে লাগলো। আর রুমাইশা মাথা উঁচু করে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। সালিমা আর আফিয়ারা যখন ক্লাসে আলোচনা করতে ব্যস্ত তখনই সাফওয়ানকে এই বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেল। সাফওয়ানের চোখ মুখে ঢাকা থাকায় মুখের অভিব্যক্ত বোঝার উপায় নেই, কিন্তু হাত দুটো মুষ্টিবদ্ধ ওর। আর সেই সাথে হাতের কবজির উপরিভাগের শিরাগুলো অদ্ভুতভাবে ভাসমান। সাফওয়ানকে দেখে ওদের গুঞ্জন থেমে গেল। বড় বড় পা ফেলে বিশালাকার সাফওয়ানকে ওরা ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে হেঁটে যেতে দেখল। আর সাফওয়ান ওদের আড়াল হতেই আবার শুরু হলো গুঞ্জন। ডিপার্টমেন্টের হেডের রুমে তখন মারুফ লোকটার সমানে গলা উঁচু করে ধমকাচ্ছে। আর ডিপার্টমেন্ট হেড তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই, কিন্তু মারুফ কিছু বুঝতে চাইছে না।
তার একটাই কথা, রুমাইশাকে এখনই মারিয়ার কাছে ক্ষমা চাইতে হবে, সেটাও পায়ে পড়ে। রুমাইশা দাঁড়িয়ে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। ওর মুখে কোনো ভীতচাপ নেই, মাথা উঁচু করে সামনের দিকে তাকিয়ে আছে। ওর হয়ে ডিপার্টমেন্টের হেডের ওকালতি দেখছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় মারুফ ডিপার্টমেন্টের হেডকে বাদ দিয়ে সোজা রুমাইশার সাথে কথা বলতে এগিয়ে গেল। তারপর বলল, এই মেয়ে, তুমি এখনই মারিয়ার কাছে ক্ষমা চাইবে? এই মুহূর্তে ওর পা ধরে ক্ষমা চাইবে তুমি? যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ এই কলেজের বাউন্ডারি পার হতে পারবে না তুমি। কিন্তু রুমাইশার কোনো হেলদোল দেখল না, আগের মতো স্থির হয়ে সামনে তাকিয়ে রইল সে। মারুফের দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছি কানে যাচ্ছে না তোমার? দিমাগ তো কম না তোমার? 5 মিনিটের সময় দিলাম তোমাকে, ক্ষমা চাও ওর কাছে। 1 মিনিটও বেশি দেরি করলে এখানে তোমার সর্বনাশ করে ফেলবো আমি। মারুফের চেলারা রুমাইশার দিকে এগিয়ে এলো যেন কিছুটা। রুমাইশা নিজের জায়গা থেকে এক পাও নড়ল না, আর মাথা নামালোও না। রুমাইশা এমন নির্বিকার ভঙ্গিতে দেখে তখন মারুফ যেন তেলে বেগুলে জ্বলে উঠল। রুমাইশার দিকে তেড়ে এসে বলল, এই মেয়ে, এক্ষুনি ক্ষমা চা তুই মারিয়ার কাছে, নইলে তোকে আজকেই মেরে পুঁতে ফেলবো। এমন সময় বাইরে থেকে একটা শক্ত গমগমে আওয়াজে ভেসে আসলো, আমার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলুন। হঠাৎ করে কারো গমগমে কণ্ঠ শুনে ভরকে গেল মারুফ লোকটা। চমকে উঠে দরজার দিকে বাইরে তাকালো ও। ওর চেলাপেলাদের মাথার ওপর দিয়ে সাফওয়ানের মুখটা স্পষ্টভাবে দৃশ্যমান। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে মারুফের চেলাপেলাগুলো পেছনে তাকালো। বিশালাকার সাফওয়ানকে দেখে ওরা সম্মিলিতের মতো দরজা থেকে সরে দাঁড়ালো, সাফওয়ানকে ভেতরে যেতে দেওয়ার জন্য। ধীরগতিতে ভাড়াক্কি পায়ে ভেতরে ঢুকলো সাফওয়ান। নিজে থেকে এত লম্বা কাউকে দেখে মারুফ যেন দমে গেল কিছুটা, কিন্তু সাহস হারালো না। সাফওয়ানের বলার কথাটা ওর বোধগম্য হয়নি। নিজের আধিপত্য বুঝাতে ও তেজি কণ্ঠে বলে উঠল, আপনি কে? আমাদের ভেতরকার ঝামেলার ভিতরে আপনার কি কাজ? এখনই এখান থেকে বের হয়ে যান। নেতাগিরি দেখাবেন না, নাক গলাতে আসবেন না একদম। মারুফের কথায় ডিপার্টমেন্টের হেড ধমকে বললেন, মারুফ, ভদ্রভাবে কথা বলুন। উনি আমাদের কলেজের একজন সম্মানিত শিক্ষক, ওনাকে সম্মান দিন। জ্ঞানে, শ্রদ্ধায়, সম্মানে উনি আপনার থেকে অনেক অনেক গুণে উপরে। নিজের অবস্থাটা ভুলে যাবেন না। ডিপার্টমেন্টের হেডের কথা শেষ হতেই সাফওয়ান কঠিন কিন্তু শান্ত কণ্ঠে মারুফকে উদ্দেশ্য করে বলল, যাকে আপনি একটু আগে তুইতাকারি করে বলছিলেন তিনি আমার স্ত্রী। আমার স্ত্রীকে রাস্তার কোনো লোক তুইতাকারি করে কথা বলবে, বিষয়টা আমার কাছে খুব মর্মান্তিক এবং দুঃখজনক। এরপর সাফওয়ান মারুফের কাছাকাছি এগিয়ে এসে আগের মতো করে বলল, এইটা একটা স্বনামধন্য কলেজ, কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। 2 ক্লাসমেটের ভেতরে ঝামেলা হয়েছে, সেটা তারা নিজেরা মিটিয়ে নেবে। এর ভেতরে আপনার আমার ইনভলভ হওয়ার কথা নয়, কিন্তু আপনি যেহেতু ইনভলভ হয়ে গেছেন সেহেতু আমাকে হতে হলো। বিষয়টা যখন তাদের থেকে আমাদের পর্যন্ত পৌঁছে গেল, তখন আমাদের উচিত পার্সোনাল এর একটা সমাধান করা, অ্যান্ড সেটা কলেজের ভেতর নয়, বাইরে। সাফওয়ানে এমন ঠান্ডা স্বরে মারুফ যেন একটু আশকারা পেল। দাঁতমুখ খিচে বলল, কোনো পার্সোনাল কিছু হবে না, যা হবার এখানেই হবে। আর কি হবে সেটাও আমি জানিয়ে দিয়েছি। আপনার বউকে এখনই এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে আমার প্রেমিকার কাছে, আর সেটাও পায়ে ধরে। তাহলেই আমি তাকে ছেড়ে দেব। আর আপনি যদি বাগড়া দিতে আসেন, তাহলে আপনি যে এখানের মাস্টারগিরি করেন সেটাও আমি ভুলে যাব। আমার অনেক বড় বড় নেতার সাথে পরিচয় আছে। আপনার চাকরি খেয়ে দিতে আমার 2 মিনিটের সময় লাগবে না। তাই যা বলছি চুপচাপ মেনে নিয়ে কেটে পড়েন। সাফওয়ান বাঁকা হাসলো, কিন্তু মুখটা ঢাকা থাকার কারণে সেই হাসিটা কারো দৃষ্টিগোচর হলো না। মারুফের দিকে আরও 2 কদম এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, যে ডিসিশন নেবেন ভেবেচিন্তে নেবেন। পরবর্তীতে আফসোস করলে কিন্তু আর কোনো লাভ হবে না, তখন পায়ে পড়েও থাকতেও ছেড়ে দেব না। সাফওয়ানের এমন হুমকিতে মারুফও আত্মবিশ্বাস লাগলো। ওর চেলাপেলাগুলোর দিকে তাকিয়ে দেখল সবাই ওর দিকে তাকিয়ে আছে ওর অ্যাকশন নেওয়ার আশায়। ওদের কাছে নিজেদের সম্মান বজায় রাখতে ও নিজের হাতে গুটিয়ে গুটিয়ে এগিয়ে গেল সাফওয়ানের দিকে। তারপর গলা নিচে নামিয়ে বলল, তুই কাকে ভয় দেখাচ্ছিস? আমি আফসোস করব? এই মারুফ ভাই আফসোস করবে? আবার বলছিস আমাকে ছেড়ে দিবি না? কে রে তুই? আফসোস তো এইবার তুই করবি। তোকে আর তোর বউকে আমি আজই বুঝিয়ে দেব আফসোস কি জিনিস। বলে দ্রুত গতিতে সাফওয়ানের পেছনে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা রুমাইশার দিকে হাত বাড়ালো ও, রুমাইশাকে আঘাত করার উদ্দেশ্যে। রুমাইশা মারুফকে এগিয়ে আসতে দেখেও ঠাই হয়ে দাঁড়িয়ে রইল, নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। আর মারুফ হাত রুমাইশার শোল স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে সাফওয়ান ক্ষিপ্ত গতিতে নিজের বাম হাত দিয়ে মারুফের গলা ধরে ঠেলাতে ঠেলতে
নিয়ে চলে গেল মারুফের পেছন দিকটার দেওয়ালের কাছে। মারুফের পিঠ দেওয়ালে ঠেকতেই দেওয়ালের সাথে ঘষে নিয়ে ওকে গলা ধরে উঁচু করে ধরল সাফওয়ান। মারুফের বেঁটে খাটো শরীরটা হাওয়ায় ভাসতে লাগলো। দম নেওয়ার জন্য ছটফট করতে থাকলো ও। মারুফকে এরকমভাবে তরপাড়াতে দেখে চেলাপেলাগুলোর কয়েকজন একে অপরের দিকে তাকিয়ে ইতস্তত করে এগিয়ে আসলো সাফওয়ানের দিকে। কিন্তু প্রথমেই যে এগোলো, সাফওয়ান তার দিকে তাকিয়ে নিজের ডান হাতের তর্জনী উঠিয়ে সাবধান করে দিল। সাফওয়ানের এই নীরব হুমকি সেই ছেলেটা পিছিয়ে গেল, আগানোর শ্বাস পেল না। আর মারুফের পাশে দাঁড়ানো মারিয়া এমন অবস্থা দেখে দূরে সরে গিয়ে ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল আবারও। ডিপার্টমেন্টের হেড তাড়াতাড়ি সাফওয়ানের কাছে এসে বলল, সাফওয়ান বাবা, মাথা গরম করো না, তুমি এই প্রতিষ্ঠানের শিক্ষক। তুমি দাঙ্গা করলে খুব অসুবিধা হয়ে যাবে, আমাদের কলেজের সুনাম নষ্ট হবে। বাইরে ছেলেদের সাথে শিক্ষক হয়ে তুমি ঝামেলা করো না। এখন এইটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যা করার তোমরা কলেজে বাইরে গিয়ে করো। হেডের কথা শুনে সাফওয়ান মারুফের গলা আরও একটু জোরে চাপ দিয়ে ছেড়ে দিল ওকে। মারুফ উঁচু থেকে মেঝেতে আছড়ে পড়ল। সাফওয়ান ওর দিকে চোখ মুখ কুচকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে ধীর পায়ে সরে এলো পেছনের দিকে। মারুফ মেঝেতে পড়ে নিজের গলায় হাত বুলাতে বুলাতে হাঁসফাঁস করতে করতে ওর সাথে ছেলেদের বলল, এই তোর ধর ওকে, ওর কত বড় সাহস আমার গলা উঁচু করে ধরে। কিন্তু এই কথা বলার সাথে সাথেই সাফওয়ান আবার ক্ষিপ্ত গতিতে মেঝেতে বসে থাকা মারুফের মুখ বরাবর একটা ঘুষি মারল। আর সেই ঘুষির তোরে মারুফের সামনে থেকে একটা দাঁত ছিটকে বের হয়ে এসে মেঝেতে শব্দ করে পড়ে কিছুটা দূরে এক কোণায় চলে গেল। আর মারুফ জ্ঞান হারিয়ে সাথে সাথেই মেঝেতে ঢলে পড়ল। সাফওয়ান মারুফের চেলাপেলাদেরকে কড়া গলায় বলল, এই বেয়াদবটাকে নিয়ে এই মুহূর্তে কলেজ থেকে বের হয়ে যাও, দ্বিতীয়বার যেন একে আমি কলেজের ত্রিসীমানায় না দেখি। মারুফের সাথে কয়েকজন ভয়ে ভয়ে এগিয়ে এসে মারুফকে ধরাধরি করে উঠিয়ে নিয়ে চলল বাইরে। মারিয়াও দ্রুত পায়ে এদের থেকে সরে গিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাফওয়ান পেছন থেকে আবারও আগের মতো করে বলে উঠল, ওর ওই নোংরা দাঁতটাও নিয়ে যাও, ওর কোনো চিহ্ন এখানে দেখতে চাই না আমি। সাফওয়ানের কথা দলের পেছনে থেকে একটা লোক ফিরে এসে মেঝে থেকে মারুফের খুলে যাওয়া দাঁতটা কুড়িয়ে নিয়ে চলে গেল। ডিপার্টমেন্টের হেড যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এই ঝামেলার কথা প্রিন্সিপালের কানে গেলে ব্যাপারটা তার বা সাফওয়ানের কারোর জন্য ভালো হবে না। তাই সাফওয়ানকে বলল ব্যাপারটা সম্পূর্ণ চেপে যেতে। সাফওয়ান ডিপার্টমেন্টের হেডের কথায় সম্মতি জানিয়ে রুমেশের দিকে এক নজর তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল নিজের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। আর রুমেশাও তার পেছন পেছন বেরিয়ে গেল ক্লাসের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে লুকাস ও তার দলেরা পুরো জঙ্গল খোঁজা শেষ, কিন্তু তারা একটা রক্ত মাখা ট্রাক ছাড়া আর কিছুই পায়নি। লুকাস বুঝল সাফওয়ান তাদের বোকা বানিয়েছে, নিজের শরীরের ট্রাকটা খুলে এইখানে রেখে গিয়েছে। $1 মিলিয়ন হাতছাড়া হওয়ার ভয়ে লুকাস মুখটা থমথমে হয়ে আছে। শেষ চক্করটা দিয়ে এসে ডিউককে বলল, বস, আমরা কিছু পেলাম না, ওই সাফওয়ান বাস্টারটা আমাদের ধোঁকা দিয়েছে। ও কুষ্টিয়াতে ট্রাক ফেলে গেছে, আমাদের এখন যশোর যেতে হবে, ওকে ওইখানেই পাওয়া যাবে আমি মনে করি, কারণ কুষ্টিয়াতে ওর ট্রাক দেখার আগে সর্বশেষ ও যশোরেই ছিল। লুকাস নিজের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে নিয়ে বিড়বিড় করে বলল, তুই যেখানেই যাস না কেন, তোকে আমি খুঁজে বের করব, আর কাউকে তোর খুঁজে পেতে দেব না। ওই টাকাটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। এবারে দিয়োগের উদ্দেশ্যে বলল, এখনই সবাইকে গাড়িতে উঠতে বলো, যশোর যতগুলো ঘন জঙ্গল আছে সবকটা সার্চ করে দেখব আমি, ওকে জঙ্গলে পাওয়া যাবে, কারণ সেটা ওর ফাইনাল ডিসিশন। লুকাসের আদেশে দিয়োগের সবাইকে জড়ো করে আবারও গাড়িতে উঠিয়ে যশোরমুখী রওনা হলো। সবগুলো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে সাফওয়ান না পাওয়া পর্যন্ত থামবে না ওরা। মাগরিবের আজান পড়ে গেছে, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি পড়েছে ঝিরঝির করে। সাফওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে গাড়ি ভিউ মিররে তাকিয়ে ড্রাইভিং করছে। ওর পাশে চোখ মুখ উৎকীর্ণ নিয়ে দূরে দূরে বুকে বসে আছে রুমাইশা, কারণ এই মুহূর্তে ওদের গাড়িটা ফলো করেছে আরও 2টা গাড়ি। কলেজ থেকে বেরোনোর পর রুমাইশার অভিমান ভাঙানোর জন্য সাফওয়ান ওকে নিয়ে ঘুরতে বের হয়। রুমাইশা ফুল অনেক পছন্দ হয়, সাফওয়ান ওকে গদখালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জিজ্ঞাসা বাজারের পর হতেই সাফওয়ানের নজর আসে 2টা মাইক্রোবাস, যাদেরকে প্রথমে স্বাভাবিকভাবে নিলেও ক্রমে সেটা অস্বাভাবিক রূপ নিয়েছে। আর তখন থেকেই সাফওয়ান ও ড্রাইভিং কন্টিনিউ রেখেছে, কোথাও থামায়নি। রুমাইশা জানে না যে ওরা আসলে কোথায়, আর সাফওয়ান বা ওকে নিয়ে কোথায় যাচ্ছে। সাফওয়ান অনেকক্ষণ ধরে গাড়ি
সরি, অনেকক্ষণ ধরে ঘড়ি দেখছে আর রাস্তার আশপাশটা নজর বোলাচ্ছে। সাফনের মুখ ঢাকা থাকায় ওর মনের অবস্থা বুঝতে পারছে না রুমাইশা। তবুও থেকে থেকে সাফনের দিকে তাকাচ্ছে ও। মিনিট 10 ড্রাইভিং করার পর হঠাৎ করে ব্রেক কষল সাফওয়ান। আর তার সাথে সাথে থেমে গেল পেছনে দুইটা গাড়িও। চারিদিকে একবার নজর বুলিয়ে রুমাইশা বুঝল এটা কোনো জঙ্গলের ভেতরের রাস্তা। আর জঙ্গলটাও বেশ নির্জন। আর বৃষ্টির কারণে নির্জনতা আরও বেশি জেঁকে ধরেছে। উৎকণ্ঠী রুমাইশা চকিত একবার সাফনের দিকে তাকালো। সাফন রুমাইশাকে এত চিন্তিত দেখে ডান হাতটা দিয়ে ওর চোয়াল ছুঁয়ে দিয়ে নরম গলায় বলল, একদম চিন্তা করিস না, চুপচাপ এইখানে বসে থাক, বাইরে বের হবি না কোনো মতেই। আমি শুনে আসছি ওদের সমস্যা কি। এই বলে সাফন গাড়ির দরজা খুলে বের হয়ে গেল। তারপর গাড়ির দরজাটা আবার লাগিয়ে দিয়ে পেছনে ঘুরে গাড়ি দুটোর দিকে এগোলো। সাফানকে বের হতে দেখে পেছনে গাড়ি থেকে একে একে প্রায় 20 জনেক লোক বের হয়ে এলো। প্রায় সবার হাতে লাঠি, সোঁটা, কারো কারো হাতে আবার চাকুও দেখা গেল। মাস্কে তলে ক্রুদ্ধ হাসি হেসে ও নির্বিকার এগিয়ে গেল সেদিকে। লোকগুলোর ভেতর থেকে কিছুটা সকালে মারুফ ভাইয়ের আদলে একজন এগিয়ে এলো। মারুফের থেকে কিছুটা বয়স্ক মনে হলো তাকে। মুখের ভেতর পান চিবাচ্ছে সে, হাতে তার হকি স্টিক। সাফান এসে তার সামনে দাঁড়িয়ে প্যান্টের 2 পকেটে 2 হাত রেখে জিজ্ঞেস করল, জি বলুন, আপনাদের কি সমস্যা? আমাদের গত 4 ঘন্টা ধরে ফলো করছেন কেন? পান চিবোতে চিবোতে লোকটা মুখ থেকে একদলা খয়েরি রঙের থুতু ফেলে বলল, তুই দাঁড়ালি জঙ্গলের ত্রিসীমানায় এসেই দাঁড়ালি। মানুষজনের মধ্যে দাঁড়াইলেও তো তোর বাঁচার একটা চান্স ছিল, কিন্তু সেইটাও তুই হারাইলি। আচ্ছা, সমস্যা নেই, ভালোই হইল। এখন তোরে আমার হাতে তো আর কেউ বাঁচাইতে পারবো না। এই জঙ্গলে তোর পুঁতে রেখে যাবো আমি, আর তোর গাড়িতে বসা সুন্দরী বউরেও উড়াইয়া দেব। তুই মাস্টার মতো থাকবি। তুই কেন ছেলে পেলের মারামারিতে ভেতরে যাবি? গেলি আমার ভাইদের মাইরা দাঁত ফেলাই দিলি কেন? ওর একটা দাঁতের জন্যে তোর 32টা দাঁতে ফেলাই দিব আমি। তোর আমি একেবারে শেষ করে দিব। তবেই না আমার নাম মঈনুদ্দিন। বলেই আরও একবার পানির পিক ফেলল মঈনুদ্দিন। সাফান মঈনুদ্দিনের দিকে আবারও খানিক এগিয়ে এসে বলল, আসলেই জঙ্গলের ভেতর আসা তোদের উচিত হয়নি। এখান থেকে বেঁচে ফেরা আদৌ সম্ভব কিনা সেটা ব্যাপার। মঈনুদ্দিন এর এত কথা শোনার টাইম নেই। ও সাফানের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে ছেলেগুলোকে বলল, এই ধরে ওর মাস্টারি বাইর করে দে একদম। ঠ্যাং দুইরে এমনভাবে ভাঙবি যেন ওর সুন্দরী বউ সারা জীবন সেবা করতে করতে ঠিক না হয়, গুঁড়ো গুঁড়ো করে ফেলবে একদম। মঈনুদ্দিনের বলা শেষ হতে না হতেই সাফান মঈনুদ্দিনের হাত থেকে হকি স্টিকটা ক্ষিপ্ত গতিতে কেড়ে নিয়ে মাথায় বাম পাশটা বরাবর শৈলের সর্বশক্তি দিয়ে একটা বাড়ি দিল। এক বাড়িতে হকি স্টিকের মাথাটা ভেঙে ছিটকে পড়ল এক পাশে। আর মঈনুদ্দিন জবান বন্ধ হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে ধপ করে। মাথা থেকে কলকল করে রক্ত বের হয়ে রাস্তায় ভেসে যাওয়ার উপক্রম। সাফওয়ান এবার তাকালে ওর সামনে ছেলেগুলোর দিকে। ওরা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান ওদের দৃষ্টি দেখে ধীর পায়ে নিজের পাঞ্জাবিটা খুলে ছুরি মারল মার্সিডিজ ব্রাঞ্চের ওপরে। সাফওয়ানের পেশিবহুল দেখে ওদের মনে হলো ওদেরকে কেউ নিঃশব্দে হুমকি দিল। আর এরপর সাফওয়ান নিজের মুখ থেকে মাস্ক আর গগলসটা খুলে আগের মতো করে ছুঁড়ে দিল পেছনে। আর তারপর ছেলেগুলোর দিকে ওর উজ্জ্বল চোখ দুটো দিয়ে শকুনের দৃষ্টিতে তাকিয়ে কানায় দাঁত দৃশ্যমান করে ভয়ঙ্কর রকমের একটা হাসি দিল। সাফওয়ানের হুলিয়া দেখে সামনে দাঁড়ানো ছেলেগুলোর শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। কয়েকজনের হাত থেকে লাঠি সোঁটাগুলো পড়ে গেল মাটিতে। আর এরপরে ওদের কয়েকজন সাফওয়ানের সামনে থেকে দৌড়ে নিজেদের যান বাঁচাতে পেছনের দিকে ছুটে পালালো। কিন্তু সাফওয়ান বিদ্যুৎ গতিতে দৌড়ে পালালো ছেলেগুলোর একেবারে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর সাফওয়ানের এহেন গতিতে সেই ছেলেগুলো সহ বাকি সবাই চমকে গিয়ে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান দৌড়ে পালানোর চেষ্টা করা ছেলেগুলোর দিকে আগের মতো করে হেসে ধীরে ধীরে আগাতে থাকলো। আর ছেলেগুলো ভয় এক পা করে পিছিয়ে যেতে যেতে একে অপরের সাথে বেঁধে যেতে লাগলো। কিন্তু সেদিকে ওদের ভ্রুক্ষেপ নেই কারও। ওদের সমস্ত মনোযোগ এখন ওদের সামনে দাঁড়িয়ে থাকা জলে চোখের এই হিংস্র মানবটির দিকে। সাফওয়ান আগে নিচে পড়ে থাকা একটা হকি স্টিক হাতে নিল। আর তারপরে ক্ষিপ্ত গতিতে এসে মুহূর্তের ভেতর হকি স্টিকের এক আঘাতে সবার সামনে থাকা 3 জনের শরীরে ধারাশায়ী করে ফেলল। মাটিতে পড়ে কোঁকড়াতে থাকলো ওরা। এরপর মাটিতে পড়ে থাকা একটা ধারালো চাকু নিয়ে সামনে তাকালো সাফওয়ান। আর তারপর ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে তেজক দৃষ্টিতে তাকিয়ে
ডেভিলের মতো হেসে নিচে পড়ে থাকা ছেলেগুলোর একটার কাছে গিয়ে তার গলার নল বরাবর হাতে চাকুটা ক্ষিপ্ত গতিতে ঢুকিয়ে দিল। আর এরপর আবার চাকুটা টেনে উঠিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো সেখান থেকে। চিৎকার করার সুযোগ পেল না সে। এবার অন্য ছেলেটার কাছে এসে হাতে চাকুটা ঘুরিয়ে শূন্যে তুলে দিয়ে আবার সেটা খপ করে ক্যাচ করে ঢুকিয়ে দিল ছেলেটার বাম চোখে। আর ছেলেটা চিৎকার দিতেই চাকুটা ওর চোখ থেকে বের করে ওর মুখের ভেতর ঢুকিয়ে একটা টান দিয়ে মুখটা 2 ফালি করে দিল। এত সব কিছুর ভেতর ওর চোখে ছিল সামনে থাকা ছেলেগুলোর দিকে। বিস্ফোরিত নয়নে চোখ আরও ওরা সাফনের দিকে, যেন পা সরাতে সবাই ভুলে গেছে। চিৎকার দেওয়ার মতো শক্তিও পাচ্ছে না ওরা। দ্বিতীয় ছেলেটার মুখ থেকে চাকু বের করে সেটা দূরে ছুড়ে দিল সাফওয়ান। এরপর ধীরগতিতে মাটিতে পড়ে থাকা অন্য ছেলেটার কাছে গিয়ে ওর ঘাড়ে হালকা ধরে হ্যাঁচকা টান দিয়ে ঘাটটা মুচকে ঘুরিয়ে দিল। ছেলেটা সেখানেই জান খেলো, খুয়ালো। এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান। দারাজ গলার সামনে থাকা ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, আমি আজ পর্যন্ত কখনো অস্ত্র ব্যবহার করিনি। আমার এই দেহই যে কাউকে পরপারে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজ আমার বউ আছে সাথে, তাই কাজগুলো দ্রুত সারতে হবে। এরপর ছেলেগুলোর হাতে তর্জনী দিয়ে ইশারা করলো সামনে বৃষ্টি ভেজা ফাঁকা রাস্তাটা দেখালো। তারপর ব্রু দুটো নাচিয়ে ব্রুকুটি করে হেসে বলল, পালা। সাফনের মুখ থেকে বের হওয়া এই শব্দটা যেন ওদের জাদুর মতো কাজ করলো ওদের জীবনে। নিজেদের অস্ত্রগুলো ফেলে দিয়ে ছুটলো ওরা সাফনের বিপরীত দিকের রাস্তায়। সাফান দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। ওদের ওইভাবে দৌড়াতে দেখে যেন অদ্ভুত রকমের পৈশাসিক আনন্দ পেল। আর তখনই নিজের প্যান্টের পকেট থেকে কলমের চোখে কিঞ্চিত লম্বা ইঞ্চি 3 পুরো একটা মোটা দণ্ড বের করলো ও। আর এরপর সেটা মাঝখানটা মুষ্টিবদ্ধ ধরে দণ্ডটার 2 পাশ থেকে 2 হাত লম্বা শক্ত ধারালো তীক্ষ্ণ ব্লেড দৃশ্যমান 2টি দণ্ড বের হলো। গাড়ি হেডলাইটের মৃদু আলোয় ঝলকনিতে সেগুলো চকচক করে উঠল। আর সেটা হাতে নিয়েই সাফান ঝড় গতিতে ছুটে চলল দৌড়ে পালানো ছেলেগুলোর দিকে। আর মুহূর্তে তাদের কাছে পৌঁছে মেটালটা দণ্ড আড়াআড়িভাবে ধরে ছুটে চলে গেল ওদের মাঝখান দিয়ে। আর ব্লেডে স্পর্শে আসা ছেলেগুলোর দেহ সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল রাস্তায়। ওদের নাড়ি ভুঁড়ি বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে রক্তে লাল হয়ে আবার ভিজে উঠল রাস্তাটা। ওদেরকে পার হয়ে সাফার মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে গেল। যে ছেলেগুলো ধারালো ব্লেডের হাত থেকে কোনো মতে বেঁচে ফিরল, ওরা ওদের সামনে সাফানকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে ডুকরে কেঁদে উঠে হাঁটু গেড়ে বসে পড়ল সাফানের পায়ের কাছে। সাফানের কাছে কেঁদে কেঁদে প্রাণ ভিক্ষা চেয়ে কাকতি মিনতি করল ওরা। নিজেদের প্রাণ বাঁচাতে সাফানের পা ধরল। পেছনে ওদের সাথীগুলো নিথর দেহের দিকে বারবার তাকিয়ে সাফানের পা দুটো জড়িয়ে ধরে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি আবেদন জানালো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাফান ওদেরকে শেষ করার মাইন্ডে সেট করে ফেলেছে। খুন চেপে গেছে ওর মাথায়। এখান থেকে ফিরে আসা ওর পক্ষে আর সম্ভব নয়। তাই ওদের আকুতি মিনতি সাফানের কর্ণকুহল পৌঁছালো না। হাতে মেটালটা দণ্ডটা উঁচু করে প্রফেশনালদের মতো করে ঘুরিয়ে সেটা ডান দিক থেকে বাঁ দিকে চালিয়ে দিল ওর পায়ে পড়ে থাকা ছেলেগুলোর শরীর বরাবর। মুহূর্তে ছেলেগুলোর আয়তনা থেমে গেল চিরতরে। দেহের উপরিভাগগুলো অবিকর্ষণে টানে খসে পড়ল মাটিতে। কলকল করে রক্ত বের হলে সাফানের পা ভিজে উঠল। আর বেঁচে রইল একটা মাত্র ছেলে। সে ভয়ে উত্তেজনায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে পালালো সাফানের থেকে। কিন্তু সাফান নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে নিষ্ঠুর হাসি হেসে দেখতে লাগলো ছেলেটার ওই ভীত সন্তোষ চেহারা। আর তারপরে ক্ষিপ্ত গতিতে ছুটে গিয়ে ছেলেটার ঘাড় ধরে ফেলল পেছন থেকে। আর তারপরে ছেলেটাকে নিচে থেকে হ্যাঁচকা টানে ঘুরিয়ে কামড় বসিয়ে দিল ওর গলার লতিতে। আর তারপরে দাঁত গিয়ে হ্যাঁচকা টানে ছিঁড়ে নিয়ে এলো ছেলেটার শ্বাসনালী। ছেলেটা চিৎকার দিয়ে সেখানেই থেমে গেল। রক্তে বন্যা বয়ে গেল সমস্ত রাস্তায়। এরপর ছেলেটাকে মাটিতে ফেলে দিয়ে এতগুলো লাশের ভেতরে দাঁড়িয়ে মেটালি দণ্ডটা মাঝখানে চাপ দিয়ে আবারও আগের মতো করে নিচে সেটা প্যান্টের পকেটে রেখে 2 হাত দুটোর দিকে প্রসারিত করে নিল সাফওয়ান। তারপর খোলা আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত হিংস্রভাবে হাসতে লাগলো ও। ওর হাসি আকাশ বাতাস কেঁপে উঠল যেন। বৃষ্টির দমকায় ছুটে এসে ভিজিয়ে দিল ওকে। রাস্তায় পড়ে থাকা রক্তগুলো বৃষ্টির পানিতে বয়ে চলল স্রোতের সাথে।
আর এই সমস্ত খুনের দৃশ্যগুলো গাড়ির ভেতরে বসে স্পষ্টভাবে দেখতে লাগলো রুমাইশা। সাফওয়ানের হঠাৎ করে চোখ গেল ওর গাড়ি দেখে। দূর থেকে ওর গাড়ির ভেতরে বসে রুমাইশাকে ভীত সন্ত্রস্ত হতবিম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখলো ওর দিকে। সাফওয়ানের এতক্ষণে ক্রোধ হাসি মাখা মুখটা নিমিষেই নিভে গেল। দূর থেকে রুমাইশার ওই মায়া মায়া মুখ, ভয়ে চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল ও। আর সেই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টির রূপ নিয়ে ঝমঝমে বৃষ্টির রূপে শুরু হলো। রাস্তার সমস্ত রক্ত পানি স্রোতের সাথে বয়ে চলল কোনো এক অজানা উদ্দেশ্যে। সাফওয়ান কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এলো গাড়ির কাছে। তারপর গাড়ির পেছনে গিয়ে ওর খুলে ছুঁড়ে দেওয়া পাঞ্জাবিটা, মাস্ক আর গগলসটা নিয়ে এসে পাঞ্জাবিটা নিগড়ে গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে দিল। আর এতক্ষণ বৃষ্টির মধ্যে থাকার কারণে ঠান্ডা লেগে হাঁচি শুরু হয়েছে সাফওয়ানের। তবু ও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে রইল গাড়ির দরজার কাছে। দাঁড়িয়ে রুমাইশাকে দেখতে থাকলো। ব্রু দুইটা কিঞ্চিত উঁচু করে টলমল চোখে ওর দিকে তাকিয়ে আছে রুমাইশা। ঝমঝমে বৃষ্টিতে ভিজতে ভিজতে সাফওয়ান গাড়ির ভেতরের দিকটা কিছুটা ঝুঁকে রুমাইশার মুখটা ভালোভাবে দেখে নিয়ে জড়ানো গলায় বলল, ভয় পেও না আমাকে, এটা ওদের প্রাপ্য ছিল তাই পেয়েছে, এখানে তোমার কোনো হাত নেই। ওরা আমার প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে আমার সাথে ঝামেলা করতে চেয়েছিল, তার উপযুক্ত শাস্তি ওরা পেয়েছে, এর সম্পূর্ণ দায়ভার আমার। আর এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি আমি কাউকে ভালোবেসে থাকি তবে সেটা আমার মা আর তুমি। তোমাদের ব্যাপারে আমি কাউকে বা কোনো কিছুতেই ছাড় দেব না। আর এই পৃথিবীতে যদি তোমরা সবচেয়ে বিশ্বাসযোগ্য কেউ থেকে থাকে তাহলে সেটা আমি, তাই আমাকে ভয় পেও না। তখনই আবার হাঁচি শুরু হলো সাফওয়ানের। তাড়াতাড়ি করে গাড়ির ভেতরে উঠে দরজা লাগিয়ে দিল ও। রুমাইশা এতক্ষণে টলমটল চোখে তাকিয়েছিল ওর দিকে। ওর মনের ভেতর এক মিশ্র অনুভূতির হাহাকার ছুড়ে চলছে। সাফওয়ান যে এতটা নৃশংস হতে পারে সেটাও ভাবতেও পারেনি। ওর চোখে টলমল করা পানিগুলো চোখের ধারণ ক্ষমতার বাইরে এসে ঝরে পড়তে লাগলো গাল বেয়ে। সাফওয়ান সিটে বসেনি, প্যান্টটা ভিজে জবথব হয়ে আছে। গাড়ির ভেতরে ড্রাইভিং সিটের সাথে হাঁটু ঠেকিয়ে কায়দা করে ঝুঁকে দাঁড়িয়ে আছে ও। রুমাইশাকে কাঁদতে দেখে রুমাইশার মুখের পানে মোলায়েম দৃষ্টি ফেলে নিজের ভেজা হাত দিয়ে রুমাইশার চোখের পানি একটু মুছিয়ে দিল। রুমাইশা আরও কিছুক্ষণ সাফওয়ানের দিকে আশাহত দৃষ্টিতে তাকিয়ে নিজের কলেজ ব্যাগের সর্বশেষে কম্পার্টমেন্টের চেইনটা খুলে ওর একটা সুতির ওড়না বের করলো। সুবিধা অসুবিধার জন্য ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে একটা সুতির ওড়নাও রাখে ও। কখনো যদি কোনোভাবে কোথাও বোরকা খোলা লাগে তাহলে যেন ওড়নাটা পরে নিতে পারে। ওড়নাটা বের করে সাফওয়ানের দিকে এগিয়ে দিয়ে কান্না জড়ানো গলায় বলল, প্যান্টটা খুলে এটা জড়ান, নইলে আপনার ঠান্ডা লেগে যাবে। রুমাইশা এই সামান্য কথাতে সাফওয়ানের হৃদয়টা যেন তৃপ্ত হলো খুব। চোখ মুখে মুগ্ধতা নিয়ে ও তাকিয়ে রইল রুমাইশার দিকে। ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল ওর। ও এত কিছু করলো, সকালবেলা ওর রিমুকে এত বকাবকি করলো, ওর ঠোঁটটা কেটে দিয়েছে, ওর সাথে এতগুলো মানুষকে খুন করেছে সাফওয়ান। ওর রিমুর অভিমানও হয়েছে ওর ওপর। তার ওপর ওর রিমুর চিন্তা হচ্ছে ওর ঠান্ডা লাগবে কি না। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে রুমাইশার হাত থেকে কমলা জামদানির ওপরে সবুজ রঙা ফুলের ছাপার ওড়নাটা হাতে নিল। রুমাইশার দিকে ঝুঁকে ওর কপালে একটা চুমু খেলো। এরপর ওড়নাটা নিজের কোমরে বেঁধে প্যান্টটা খুলতে লাগলো সাফওয়ান। রুমাইশা গাড়ির জানলা দিয়ে মুখ ফিরিয়ে নিল। প্যান্ট খোলা শেষে সেটা পেছনের সিটে ছুঁড়ে ড্রাইভিং সিটে বসছিল সাফওয়ান। ঝাঁকড়া চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরছে। ওর সমস্ত শরীরটাই ভেজা, থেকে থেকে হাঁচি হচ্ছে ওর। নাক টেনে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি স্টার্ট দিতে গেল ও, কিন্তু রুমাইশা ওর হাতের ওপর হাত রেখে ইশারায় থামতে বলল ওকে। চোখ দুটো ওর এখনও টলমলে। আঙুল দিয়ে চোখের পানি মুছে নিয়ে সিটে বসেই ওর গায়ে কালো বোরকাটা খুলে ফেলল ও। সাফওয়ান এই সময় আবারও হাঁচি দিল। রুমাইশা বোরকা খুলে সাফওয়ানের মতো স্টাইল করে নিজের বোরকাটা পেছনের সিটে ছুঁড়ে মারল। তাকে দেখে খুব মজা পেল সাফওয়ান, ফিক করে হেসে দিল ও। সাফওয়ানের হঠাৎ হেসে ওঠায় রুমাইশা চমকে তাকালো। তারপর সাফওয়ানের হাসির কারণটা বুঝতে পেরে নিজে ওর সাথে হেসে দিল। ওদের ভেতরকার এতক্ষণ গুমাট আবহাওয়াটা যেন কেটে গেল মুহূর্তেই। সাফওয়ান আবারও রুমাইশার চোখে জমে থাকা পানির রেশটুকু মুছে দিয়ে ওর বৃদ্ধ আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল ওর নাকটা। তারপর হাতটা উল্টো পেটটা দিয়ে আলতা করে ছুঁয়ে দিল রুমাইশার নরম চোয়ালটা। তারপর আবারও একটা হাঁচি দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরতে গেলেই বাধা দিল রুমাইশা। সাফওয়ানের হাতখানা নিজের হাত দিয়ে স্টিয়ারিং থেকে সরিয়ে দিল ও।
তারপর হুট করে নিজের সিট থেকে উঠে সাফওয়ানের কোলের ওপর সাফওয়ানের দিকে ফিরে দুই পাশে পা দিয়ে বসলো ও। সাফওয়ান তব্দ খেয়ে দেখতে লাগলো রুমাইশার কার্যকলাপ। আর সেই মুহূর্তে আবারও হাঁচিয়ে দিল ও। নাক লাল হয়ে গেছে, চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে সাফওয়ানের সেই ঠান্ডায় লাল হয়ে যাওয়া নাকের ডগায় টুক করে একটা চুমু বসিয়ে দিল রুমাইশা। আর তারপরে নিজের পরনের কটনের টি শার্টটা খুলে ফেললো। আর তারপর সেটা হাতে নিয়ে সাফওয়ানের ভেজা চুলগুলো রগরগে মুছে দিতে থাকলো। সাফওয়ান হা হয়ে তাকিয়ে রইল রুমাইশার দিকে। গাড়ির ভেতরে মৃদু আলো ওর রিমুকে এখন অপ্সরার মতন দেখাচ্ছে। চুলগুলো মোছা শেষ, সাফওয়ানের মাথাটা টান দিয়ে নিজের কাঁধের উপর ঠেকিয়ে দিয়ে সাফওয়ানের পিঠটা দুই হাত দিয়ে মুছে দিল রুমাইশা। সাফওয়ান পুতুলের মতো রুমাইশার ওকে যেদিকে নিচ্ছে সেদিকে সরতে লাগলো। সাফওয়ানের ঊর্ধ্বলঙ্গে সমস্তটুকু মুছে দিল রুমাইশা। আধা ভেজা টি শার্টটাও আবার সাফওয়ানের স্টাইলে গাড়ির পিছনে সিটে ছুঁড়ে মারল। আর তারপর সাফওয়ানের শরীরের সাথে লেপ্টে গিয়ে নিজের উষ্ণ শরীরটা দিয়ে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ওম ওম ওয়ালা হাত দুটো সাফওয়ানের শীতল পিঠটার ওপর হাত বুলিয়ে দিতে লাগলো রুমাইশা। ঠান্ডার মাঝে হঠাৎ এমন উষ্ণ আলিঙ্গনে কেঁপে উঠল সাফওয়ান। নিজের শীতল শরীরটা রুমাইশার শরীরের ওমে ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করলো। আর তখনই রুমাইশা বলে উঠল, চলুন এবার ফিরে যাই আমরা। আমার আর কোনো অভিযোগ বাকি নেই। সাফওয়ান চোখ দুটো বন্ধ করে ঠোঁট কামড়ে হাসল। আর তারপর রুমাইশার নগ্ন কাঁধে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরল ও। এরপর গাড়ি স্টার্ট করে চলল নিজেদের গন্তব্যে। যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা লাশগুলো গাড়ির তলায় পিষে দিল। লুকাস আর ওর দলবল সমস্ত জেলা শহরটা চষে বেড়াচ্ছে। রাতে গভীর হতে চলেছে, তবুও তাদের থামার নাম নেই। একটা জঙ্গলও বাদ দিচ্ছে না। সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজছে ওরা। এর মাঝে লুকাস খবর পেয়েছে আরও কয়েকটা দল এই দেশে নেমেছে সাফওয়ানকে খুঁজতে। যেই সাফওয়ানকে পাবে $1,000,000টা তার পকেটেই যাবে। বিশ্ব বাজারে যেন প্রতিযোগিতা চলছে সাফওয়ানকে নিয়ে। উপর মহল সাফওয়ানকে নিয়ে আসলেই কী করবে তা ওরা জানে না। ওরা শুধু জানে সাফওয়ানকে ধরে ওদের হাতে তুলে দিতে পারলেই মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। তবে ওদের সবাইকে বিশেষ সতর্ক অবলম্বন করতে বলা হয়েছে। আর তাতে লুকাস বুঝেছে সাফওয়ান সাধারণ কেউ নয়, অসাধারণের থেকেও হয়তো এক কাঠি ওপরে। আর এত স্বল্প লোক নিয়ে কাজ করা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নিজের দেশে আরও অনেকজন লোক আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ও। দিয়েগো লোকটা বসের এমন চিন্তা মুখ দেখে বুঝলো কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু গিয়ে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। থমথমে মুখে যশোর শহরটার প্রতিটা অলিগলিতে সাফওয়ান নামক সেই সর্বজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে কিভাবে খুঁজে বের করবে, আর তার ভেতর এমন কি আছে যার জন্য সবাই হন্য হয়ে তাকে খুঁজছে, সেটা বসে বসে ভাবছে ও। সাফওয়ানের একটা ফটোগ্রাফ আছে ওর কাছে, কিন্তু তাতে সাফওয়ানের মুখ ঢাকা, চোখও ঢাকা। দেখে মাথায় আসলো না যে যার চোখ দেখা যাচ্ছে না তাকে ওরা কিভাবে খুঁজবে। হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল ও। মাঝরাতে হাড় কাঁপানো জ্বর এলো রুমাইশার। চিলেকোঠার রুমের বিছানায় শুয়ে জ্বরে ঘুরে মুখ থেকে অস্পষ্ট শব্দ বের করতে থাকলো ও। সাফওয়ানের পাশেই ঘুমিয়েছিল। ঘুমের ঘরে পাশে ফিরে রুমাইশাকে জড়িয়ে নিল ও। কিন্তু কিছুক্ষণ পর রুমাইশার শরীরের অস্বাভাবিক উষ্ণতায় ঘুম ভেঙে গেল ওর। হকচকে উঠে বসল সাফওয়ান। এবার নিজের হাতের উল্টো পিঠটা দিয়ে রুমাইশার শরীরের তাপমাত্রাটা আরও একবার পরখ করে নিল। জ্বরে কাঁপুরে যাচ্ছে ওর রিমুর। ঘুমের ঘুরেই কাকিয়ে উঠছে ও। অস্পষ্ট স্বরে কিছু একটা বলার চেষ্টা করছে। সাফওয়ানের ঘুম ছুটে গেল যেন। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে একটা রুমাল ভিজিয়ে এনে রুমাইশার কপালে রাখলো। কিন্তু রুমাইশার কপালের উষ্ণতার কাছে হার মেনে কয়েক মিনিটের ভেতরই ভেজানো রুমালটা পানি শূন্য হয়ে গেল। রুমাইশার শরীরের তাপমাত্রা প্রসীমা হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। কপালে চিন্তার ভাঁজ পড়ল সাফওয়ানের। এত রাতে মাকেও জাগিয়ে তুলতে ইচ্ছা করছে না। কিছুক্ষণ ভেবে রুমাইশার কপালে রাখা রুমালটা আরও একবার ভিজিয়ে এনে আবারও রিমুর কপালের উপর রাখলো। তারপর ফোনটা হাতে নিয়ে ইন্টারনেটে কল লাগালো সিঙ্গাপুরে। কয়েকবার রিং হতে কল রিসিভ করলো ওপাশ থেকে কেউ একজন। খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো, সাফওয়ান বড়ো, হোয়াটসঅ্যাপ, হাউ ইউ ডুইং, লং টাইম নো সি। সাফওয়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, অলসো টক অ্যাবাউট দ্যাট লেট নার্স জোনাস। নাও টেল মি হোয়াট গুড I do if someone has this fever.
জেনাস লোকটা অনেকটা অবাকের সুরে বলল, ওহো, সাফন আহমেদ, ডু কেয়ার ফর সাফন? হু ইজ শি? আ লাভ আর এ ল্যাড অর এ লেডি? সাফান নিজের কপালটা বৃদ্ধাঙ্গুল দিয়ে চুলকে বলল, আই এম নট গে জেনাস, অলসো শি ইজ এ লেডি। জেনাস লোকটা উচ্চস্বরে হেসে উঠল, আই উইশ ইউ আর গে, বাট হু ইজ দিস লাকি লেডি, ইয়োর সুগার বেবি? সাফানের এবার খুব বিরক্তি লাগলো। জিনিসটা বরাবরই বেশি বকে। শুধুমাত্র ভালো বন্ধু আর ডাক্তার হওয়ার কারণে জেনাসের সাথে সাক্ষাৎ বজায় রেখেছে ও। কিন্তু অসভ্যটা যা শুরু করেছে, সাফান মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বিরক্তি নিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ, নাও স্টপ টকিং ননসেন্স, এভার টেল মি হোয়াট আই কুড ডু, শি ইজ বার্নিং। জিনাস এবার গুরুত্ব দিল, বলল, টেক হার টু দ্য বার্থ অ্যান্ড গিভ হার এ কোল্ড শাওয়ার, হার বডি টেম্পারেচার উইল বি নর্মাল দেন, অ্যান্ড ইফ ইট rises again, then I am prescription some medicine. Give her that timely and take some good care of her. এরপর জেনাস কিছু মেডিসিনের কথা বলল। সাফান সেগুলো লিখে নিল আর তারপরে জেনাসের সাথে অল্প একটু কথা বলে ফোনটা রেখে দিল। বিছানার কাছে গেল ও আবার। জ্বরের ঘোরে প্রলাপ বকছে রুমাইশা। রুমাইশা কিছু বিড়বিড় করেছে। রুমাইশা যে ভয় পেয়ে জ্বর এসেছে সেটা স্পষ্ট বুঝতে পারল সাফওয়ান। বিছানার কাছ থেকে এসে কভার থেকে রুমাইশার একটা ট্রাউজার আর টি শার্ট নিল ও। এরপর নিজের জন্য আরেকটা ট্রাউজার নিল। এরপর একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে রেখে আসলো। এরপর বিছানার কাছে এগিয়ে এসে রুমাইশাকে বিছানা থেকে উঠিয়ে বাচ্চাদের মতো করে কোলে নিয়ে ওকে বুকের সাথে চেপে রাখলো। রুমাইশার কোনো হুঁশ নেই। সাফওয়ানের গায়ের ওপর এলিয়ে পড়ে আছে ওর উষ্ণ শরীরটা। রুমাইশার মাথাটা আলতা করে নিজের কাঁধের উপর রাখলো সাফওয়ান, যেন ওর মাথাটা এদিক ওদিকে ঝুঁকে গিয়ে ওর ব্যথা না পায়। তারপর হেঁটে হেঁটে সোজা চলে গেল ওয়াশরুমে। ঝর্নার নিচে গিয়ে রুমাইশাকে কোল থেকে নামিয়ে ওর পা দুটো মেঝেতে ঠেকিয়ে মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে এক হাত দিয়ে ওর কোমরটা পেঁচিয়ে ধরে অন্য হাত দিয়ে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে রইল সাফওয়ান। তারপর মাথায় অল্প শাওয়ার ছেড়ে দিল। উষ্ণ শরীরটা পানির আশঙ্কিক স্পর্শে কেঁপে উঠল। জ্বরের ঘরে বেহুশ হয়ে সামনে থাকা মানুষটার বুকে গাইলে দিয়ে ঝর্নার পানিতে নিজের উষ্ণ শরীরটার উষ্ণতাগুলো ঝেড়ে দিতে লাগলো। আর রুমাইশার সাথে সাথে সাফওয়ানও ভিজতে থাকলো বৃষ্টির স্পর্শে শীতল হয়ে যাওয়া পানির আলিঙ্গনে। রুমাইশার সমস্ত শরীর পুরোপুরি পানিতে পৌঁছানোর পর রুমাইশার শরীরটা তোয়ালে দিয়ে ভালোভাবে মুছিয়ে ওকে ট্রাউজার আর টি শার্ট পরিয়ে দিল সাফওয়ান। তারপর নিজের ভেজা কাপড় চেঞ্জ না করে রিমুকে রুমে ভেতরে এসে বিছানায় শুয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিল পুরোপুরি। তারপর আবার ওয়াশরুমে গিয়ে নিজের ভেজা কাপড় বদলে রুমে আসলো। সেই রাতটা আর ঘুমালো না সাফওয়ান। সারা রাতে রুমাইশার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিল, বেলি কেটে দিল। রুমাইশার দেহের তাপমাত্রা কমে এলো ধীরে ধীরে। ওর অস্পষ্ট শরীরে পোলাপ বকাও থেমে গেল এক সময়। বাকি রাতটা সাফওয়ান উরুর জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল রুমাইশা। ভোরের দিকে হালকা চোখ লেগে এলো সাফওয়ানের, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বিছানার পাশে সাইড টেবিলে রাখা ফোনটা ভাইব্রেশনে কেঁপে উঠল অদ্ভুত শব্দে। আর তাতেই তন্দ্রা ছুটে গেল সাফওয়ানের। ঘুম ঘুম চোখে সাইড টেবিলে হাতের ফোনটা হাতেই নিয়ে রিসিভ করলো। আর তখনই ওপাশ থেকে রাফসানের উত্তেজিত কণ্ঠ ভেসে এসলো, সাফন ভাই, কোথায় তুমি? রুমে কোথায়? রাফসানের কল করার কারণটা সাথে সাথেই বুঝে গেল সাফওয়ান। তারপর উত্তর দিল, বাড়িতেই আছি, রিমু ঘুমাচ্ছে আমার পাশে। কেন, কি হয়েছে? রাফসান আবার আগের মতো করে বলল, লুকাসের দলবল নিয়ে যশোর ঘুরে বেড়াচ্ছি, সে খবর পেয়েছো? আর কয়েক দল এসেছে। আর কয়েকটা দল নাকি কাল রাতে দেশে ঢুকেছে তোমাদের খোঁজে। ওরা তো বলে গেল তোমার বাড়িতে, তার উপরে তোমাদের ওখানে জঙ্গলটা সব জায়গা খোঁজ করেছে। এখন কি করবা? সাফান বালিশে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলো। তারপর বলল, হ্যাঁ জানি, কাল রাতে খবর পেয়েছি আমি। ওরা আমার সাথে যোগাযোগ করেছিল অনেকেই, আর ওরা আসার সাথে সাথেই সব খবর আমার কাছে এসে যায়। রাফসান উদ্বিগ্ন সুরে বলল, গতকাল রুমিকে এই বাড়িতে দিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু আসনি। এখন তুমি বের হলে ওরা যদি কোনোভাবে বুঝতে পারে, আর যদি রুমের দিকে হাত বাড়ায়, তাহলে কি হবে? ওরা এখন আশেপাশে আছে। উত্তরের জঙ্গলটা যেহেতু তোমার বাড়িরই পাশে, সেহেতু ওরা ওটাই খুব বেশি গুরুত্ব দিয়ে খুঁজবে না, কারণ ওদের কাছে মনে হবে তুমি নিজের বাড়ির কাছে কখনোই খাপটি গাড়বে না। কিন্তু তুমি কোনো ব্যবস্থা নেওয়ার আগে যদি তোমার
বাড়িতে হানা দেয় আর রুমিকে পেয়ে যায়। আর রুমিকে পেলে ওরা রুমির সাথে কি কি করবে সে সম্পর্কে তোমার থেকে সবচেয়ে ভালো ধারণা আর কারো নেই। সাফান একবার রুমের সেদিকে তাকালো, তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রুমের দরজা খুলে বাইরে চলে এসলো, তারপর বলল, হ্যাঁ ওকে দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কিছু ঝামেলার কারণে হয়ে ওঠেনি। আর রুমি রাত থেকে জ্বর, এখনও যদিও উত্তাপটা কিছুটা কম গায়ের, কিন্তু পুরোপুরি সুস্থ না। ওকে এই অবস্থায় আমি কোথাও নিয়ে যাচ্ছি না। যদি দেখি ও আরও খানিকটা সুস্থ হয়েছে তবে তোকে জানাবো, তুই এসে নিয়ে যাস ওকে। আমি এখানেই থাকবো, রিমুর ভিসা আসলে 3 দিন পর ওকে নিয়ে যাব। ওর ভিসা এলেই আমি ওকে ইনফর্ম করব, সাথে তোকেও। এর মাঝে আমাদের আর খুব বেশি প্রয়োজন ছাড়া কোনো কথা হবে না। রিমুর সাথেও না। বিকেলে তোকে ফোন দিব, তখন আসিস। আপাতত আমি রিমুকে নিয়ে ল্যাবে যাচ্ছি, সেখানেই থাকবো। রাফসান সাফানের কথায় সম্মতি জানিয়ে কল কেটে দিল। আর সাফান তখনই ওর আর রুমেশে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর জামাকাপড় নিয়ে ব্যাগ গুছিয়ে নিল। তারপর ঘুমন্ত জ্বর তপ্ত রুমেশাকে কোলে করে তুলে নিয়ে সাথে বেঁধে নিয়ে 2 হাতে 2টা ব্যাগ নিয়ে হেঁটে চলল জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরটা আজ কেমন জানি নিশ্চুপ। বেলা হয়েছে অনেকখানি, কিন্তু অন্য দিনের মতো আজ পাখিদের কলরব নেই তেমন। মাঝে মাঝে বাতাসের কারণে শুকনো পাতাগুলো মরমর ধ্বনি করেছে, আর সেই সাথে বাতাসের শনশন শব্দ শোনা যাচ্ছে থেকে থেকে। জঙ্গলের মাঝে জরাকীর্ণ কুড়েঘরটার নিচে ল্যাবের বেডরুমে স্টাডি টেবিলে নিজের কালো মলাটের মোটা নোটবুকটাতে কিছু একটা নোট করেছে সাফওয়ান। রুমেশা ঘুমিয়ে আছে বিছানায়। ওর জ্বরটা যেমন হুট করে এসেছিল তেমন হুট করেই নাই হয়ে গেছে, কোনো মেডিসিনও লাগেনি। তারপরও কিছুক্ষণ পরপর গিয়ে সাফওয়ান ওর কপালের তাপমাত্রাটা পরখ করে দেখছে। 10টার দিকে রুমেশা একটু নড়েচড়ে উঠল বিছানায়। সাফওয়ান সেদিকে তাকিয়ে নোটবুকটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে এলো রুমেশার কাছে। বিছানায় বসে চিত হয়ে শুয়ে থাকা রুমেশার মুখের উপর ঝুঁকে নিজের ডান হাতটার উপরিভাগ দিয়ে রিমের চোয়ালে হাত বুলিয়ে দিতে লাগলো। সাফানের হাতের স্পর্শে আধা ঘুম থাকা রুমেশা ঘুম ভাঙল পুরোপুরি। ধীরে ধীরে ওর চোখ মেলে তাকালো সাফানের দিকে। আর রুমেশার চোখ মেলতেই সাফান হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুমেশার চোখের দিকে। রুমেশার বাদামি রঙা চোখ দুটো অপলিল সাফওয়ানের চোখের মতো ধূসর সবুজ রঙে পরিণত হয়েছে। চোখের গোলাকার পিউলিটা লম্বা হয়ে তির্যক আকার ধারণ করেছে। জল করে চোখের মনি দুটো। সাফানের চোখের থেকেও তার উজ্জ্বলতা যেন কয়েকগুণ বেশি। সাফানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুমেশা ইশারায় জিজ্ঞেস করলো কেন তাকিয়ে আছে, কিন্তু সাফান কিছু বলল না। দৃষ্টি স্বাভাবিক করে দুদিকে মাথা নাড়িয়ে রুমেশাকে আশ্বস্ত করলো যেন কিছু হয়নি। এতক্ষণে রুমেশার চোখ গেল রুমের দিকে। এটা তো চিলেকোঠার রুম নয়, এটা তো ল্যাবের রুম। সে এখানে এলো কিভাবে? রুমের এদিক ওদিক কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো তাকিয়ে সাফানের দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকালো। সাফান গম্ভীর কণ্ঠে বলল, তোকে রাফসান নিতে আসবে বিকেলে, তাই ভাবলাম দুজন মিলে একটু নিরিবিলি সময় কাটালে মন্দ হয় না। তুই ঘুমিয়েছিলি তাই তোকে আর জাগায়নি, কোলে করে নিয়ে এসেছি এখানে। সাফানের কথা বলেছে ঠিকই, কিন্তু ওর দৃষ্টি রুমেশের ওই জলজলে তির্যক পিউলির চোখের দিকে। রিমুর চোখ দুটো যেন সম্মোহিতেন শক্তি দিয়ে ওকে দুর্বল করে ফেলছে। ওর চোখে তাকালে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব আসছে। মাদকতা মনে হয়ে যাচ্ছে চারপাশ। সাফান যেন চোখ ফেরাতে পারছে না ওর ওই জলজলে চোখ দুটো থেকে। রুমেশা বিছানা থেকে উঠে বসলো। আর তখনই ওর নাকে এলো কেমন একটা জংলি পশুর গন্ধ। ওর নাক উছিয়ে এদিক ওদিক ফিরে গন্ধ শুকতে লাগলো। সাফান ওর এই অদ্ভুত কার্যকলাপ সন্ধান হয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে, কোনো গন্ধ আসছে? রুমেশা নাকমুখ কুচকে বলল, হ্যাঁ বিচ্ছিরি একটা গন্ধ আসছে। অসম্ভবত কোনো জন্তুর হবে, শিয়াল ফিয়াল হয়তো হবে। আপনি পাচ্ছেন না? সাফান ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে না বুঝালো। রুমেশা ক্যারেক্টারিস্টিকে বোঝানোর চেষ্টা করলো ও যেন বদলা ও যে বলদের কথা জেনেছিল সেটা হয়তো ও যে বদলার কথা জেনেছিল সেটা হয়তো কাল রাতেই জ্বরের ভেতরে হয়ে গেছে, হয়তো জ্বরটা সে কারণেই হয়েছে। রুমেশা আবারও নাক উঁচিয়ে গন্ধ নেওয়ার চেষ্টা করলো, তারপরই চুপ হয়ে গেল। কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করলো। তারপর সাফানের দিকে তাকিয়ে সতর্কতার সঙ্গে বলল, আপনি কিছু শুনতে পাচ্ছেন? সাফান আবারও আগের মতো সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর দুদিকে মাথা নাড়ালো, কিন্তু রুমেশার মুখে উদ্বিগ্ন পরিলক্ষিত হলো। ও আরও নড়েচড়ে বসলো কিছুটা, কিছু একটা শোনার চেষ্টা করলো আবারও।
তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে কিঞ্চিত উত্তেজিত গলায় বলল, কিছু একটা হাঁটাহাঁটির আওয়াজ পাচ্ছি আমি, শুকনো পাতার ওপর দিয়ে হাঁটছে। শব্দটা সেরকমই হচ্ছে। আপনি পাচ্ছেন না? সাফওয়ান উত্তর দিল না, পাল্টা প্রশ্ন করল, কোন দিক দিয়ে আসছে? রুমেশা আবারও কান খাড়া করে শোনার চেষ্টা করলো। ওপর থেকে আসছে, শব্দটা আস্তে আস্তে বাড়ছে। সাফওয়ান রুমেশার দিকে আবারও কিছুক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখানে থাক, আমি দেখছি ওপরে কি আছে। এরপর রুমেশাকে রেখে সাফওয়ান ল্যাবের সিঁড়ি বেয়ে ওপরে উঠে কুড়িঘর থেকে বেরিয়ে এলো। আর তারপরে দেখলো ওদের থেকে প্রায় 20-22 গজ দূরে আসলেই একটা খেকশিয়াল খাবারের খোঁজে মৃদুপায়ে শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে এগিয়ে আসছে এই দিকে। আর কিছুক্ষণ পর সেটা কোনো মানবজাতির উপস্থিতি টের পেয়ে পেছন দিকে ঘুরে ছুটে পালিয়ে গেল। সাফওয়ান সেদিকে কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে নেমে এলো আবারও নিচে। আসার পরই রুমেশার বিছানা থেকে নেমে ছুটে এলো ওর কাছে, এসে বলল, একটু আগে কিছু একটা অনেক জোরে শব্দ করে দৌড়ে চলে গেছে একদিকে। কি ছিল ওটা, আপনি দেখেছেন? সাফওয়ান ওকে আশ্বস্ত করে বলল, ভয়ের কিছু নেই, শিয়াল ছিল, খাবার খুঁজতে এসেছিল হয়তো। রুমেশা নীরবে মাথা নিচু করে রইল। ওর মাথায় আসছে না যে ও শুনতে পেল, অথচ সাফওয়ান কেন শুনতে পেল না। এবার আবার চোখ তুলে তাকালো সাফওয়ানের দিকে। নিজের সম্মোহিত দৃষ্টি ফেলল সাফওয়ানের মুখের ওপর। সাফওয়ান মনোমুগ্ধের মতো তাকিয়ে রইল রুমেশার চোখের দিকে। ওর মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। দুনিয়ার কোনো কিছু ওর সমস্ত মস্তিষ্ক হাতড়ে খুঁজে পাচ্ছে না। ওই চোখ দুটো ওকে টানছে প্রচণ্ড তীব্রভাবে। সাফওয়ানের মাথা ঘুরে আসছে, চোখ দুটো ছোট ছোট হয়ে আসছে, যেন এখনই বন্ধ হয়ে যাবে। রুমেশা এতক্ষণ ধরে সাফওয়ান এই হঠাৎ নিশ্চুপ কেন সেটা বোঝার চেষ্টা করেছিল, কিন্তু সাফওয়ানের এইভাবে ঢুলেতে দেখে আটকে উঠল ও। বুড়োকুচকে চিন্তিত গলায় বলল, কি হয়েছে আপনার, ঠিক আছেন আপনি? আপনার কি শরীর খারাপ লাগছে? আর সেই মুহূর্তেই সাফওয়ান জ্ঞান হারিয়ে পড়ে গেল রুমেশার গায়ের ওপর। কিন্তু আশ্চর্যজনকভাবে রুমেশা সাফওয়ানের বিশাল দেহটা ভারসাম্যে নিল। নিজের জায়গা থেকে 2 পা সরে গেল, সাফওয়ানকে জড়িয়ে ধরল আবারও। তারপর আবারও সোজা হয়ে দাঁড়ালো। নিজের কাছে নিজেই চমকে গেল রুমেশা। যেখানে সেদিন শাফিন আর ও দুজন মিলে বিশাল দেহ সাফওয়ানকে বিছানায় তুলতে পারছিল না, আজ অনায়াসে সেই সাফওয়ানের সমস্ত দেহটা ধরে নিয়েছে, দাঁড়িয়ে আছে সে। কিন্তু এখন এত শত চিন্তা করার সময় নেই ওর। দ্রুতবারে সাফওয়ানকে নিজের সাথে জড়িয়ে এক প্রকার টেনে আনলো বিছানার কাছে। তারপর সাফওয়ানের দেহটা ঊর্ধ্বাংশ বিছানায় রেখে নিম্ন অংশ বিছানায় উঠিয়ে দিল। তারপর সাফওয়ানের মাথাটা ভালোভাবে উঠিয়ে দিল বালিশের ওপর। আর এরপর সাফওয়ান স্টাডি টেবিলের উপর রাখা পানির বোতলটা এনে খানিকটা পানি হাতে নিয়ে ছিটিয়ে দিল সাফওয়ানের মুখে। মুখে পানি ছিটে পেতেই সাফওয়ানের জ্ঞান ফিরল। চোখ মেলে মুখের ওপর ঝুঁকে পড়তে দেখল ও। রুমেশা সাফওয়ানকে চোখ মেলাতে দেখে জিজ্ঞেস করলো, কি হচ্ছে আপনার, দুর্বল লাগছে? হঠাৎ করে পড়ে গেলেন আপনি? এমন তো আপনার কখনো হয়নি। শাফিনকে জানাবো, আসতে বলবো? সাফওয়ান কিছু বলল না, ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল একটা। তারপর বিছানা থেকে উঠে বসতে চাইল, কিন্তু রুমেশা থামিয়ে দিলে বলল, উঠবেন না, শুয়ে থাকুন। আপনার খাওয়াতে গাফিলতি হয়েছে নিশ্চিত, এই কারণে এরকম হচ্ছে। আমি শাফিনকে বলছি ফুপ্পু আম্মুকে দিয়ে গরুর মাংস রান্না করে নিয়ে আসতে, তাহলে আপনার গায়ে আবারও বল হবে। হাতির মতো একটা শরীর, হাতিয়ে শক্তি থাকবে আপনার। আর হাতির মতন বলতে গেলে ভুল হবে, ডাইনোসরের মতন শরীর আপনার। তো সেই অনুযায়ী খাওয়া দাওয়া করলেই তো হয়, তা না না খেয়ে প্রেগনেন্ট মেয়েদের মতো মাথা করে পড়ে যাচ্ছে। সাফওয়ানের দিকে আঙ্গুল উঁচিয়ে শাসানো সুরে বলল রুমাইশা। সাফওয়ান হাসল মৃদু। তারপর রুমাইশাকে টেনে নিজের বুকের উপর নিয়ে বলল, তুই তো একটু ভালো করে রান্না করে খাওয়াতে পারিস, সেটা না করে শুধু মায়ের পেছন পেছন ঘুরিস আর এখন এখানে ওখানে খুন্তি নাড়াস। রুমাইশা তেতে উঠে বলল, কে বলেছে আমি শুধু খুন্তি নাড়াই? আমি রান্না করি না? আমি প্রত্যেকটা দিন একটা না একটা কিছু রান্না করি। মোটেও আমাকে অপবাদ দিবেন না। একদম ফুপ্পি আম্মুকে কাছে গিয়ে নালিশ করে দেব আপনার নামে, তখন আপনার পিঠের চাল তুলে নেবে। সাফওয়ান হেসে উঠল, তারপর বলল, এখানে একটা কিচেন আছে, যদি আমি ব্যবহার করি খুব কম। সেখানে মনে হয় মাকড়সার সংসার পেতেছে এখন। আপনি চাইলে সেই জায়গাটা রান্না করার জন্য উপযুক্ত করে আপনার রান্নার মহৎ কাজ সম্পন্ন করতে পারেন। আর আমাকে আপনার শক্তি সর্বন্ধন কোনো বিশেষ খাদ্য রান্না করে খাওয়াতে পারেন। এতে আমার দুর্বলতাও কাটবে, পারফরমেন্সও ভালো হবে। আপনারও আর চ্যাঁত করতে হবে না, খুশি থাকবেন। রুমেশা লজ্জা পেল খুব। সাফওয়ানের বুকে বাম পাশে একটা কিল বসে দিয়ে বলল,
অসভ্য একটা, দিন দিন লজ্জা শরম হারাই ফেলছেন সব। তারপর চোখ নামিয়ে নির্বিকার গলায় বলে উঠল, আপনার পারফরমেন্সে আমি এমনিতেই খুশি, চেঁচাত তো আমি অন্য কারণে করেছি। বলে সাফওয়ানের বুক থেকে উঠে গেল ও। সাফওয়ান দাঁত কেলিয়ে হেসে বলল, উফ, প্রশংসা, ধন্য আমি। রুমাসা বিছানা থেকে নামতে নামতে বলল, থাক, আর নকশা করতে হবে না। মেলা খুশি হওয়ার মতোও কিছু করেননি, কিচেন কোন দিকে তা দেখিয়ে দিন। সাফওয়ানের হাসি মুখটা নিমিষে দপ করে নিভে গেল। সে নিজেও বিছানা থেকে নামতে নামতে বলল, অপমান! এইভাবে আমাকে একা করে রেখে গেলে বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই জন্য বিয়ে করেছিলেন আপনি আমাকে, এইভাবে ফেলে দেওয়ার জন্য? আমি যেখানে আপনার সাথে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ থাকতে চাই, সেখানে আপনি আমাকে ফেলে একা রেখে চলে যাওয়ার পায়তারা করেছেন? এই আপনার ভালোবাসা? সাফওয়ান যতটুকু গিয়েছিল সেখানেই দাঁড়িয়ে গেল। ও প্রত্যুত্তরে কী বলবে ভেবে পেল না। গলা ধরে আসছে ওর। রুমেশের সবেমাত্র কিছু সিমটম দেখা যাচ্ছে। পরবর্তীতে আরও কী হবে সেটাও নিজেও জানে না। কিন্তু যদি রুমেশের সমস্যাগুলো ওর মতো প্রকট হয়, তাহলে সেটা খুব বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে বাকিদের জন্য। সাফওয়ান কোনোদিনও এইসব ভাবতে পারেনি। ও এখন কোন দিকে যাবে বুঝতে পারছে না। রুমেশাকে যদি ওর মতো শারীরিক মানসিক জটিলতার ভেতরে দিয়ে যায় আর কোনোভাবেই নিজের ক্ষতি করে ফেলে, তবে ও নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। মরে গিয়েও শান্তি পাবে না ও। কী করবে এখনও? সাফওয়ানকে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে রুমেশা ছুটে এসে এক প্রকার সোজা হয়ে দাঁড়িয়ে বিশাল দিয়ে সাফওয়ানকে শক্ত পেশি বল পিঠের সাথে নিজের লেপটি জড়িয়ে ধরে পেছন থেকে, তারপর নাক টেনে বলে, আপনার কোনো দোষ নেই সাফওয়ান, নিজেকে দায়ী ভাবা বন্ধ করুন। আপনি যা করেছেন আমার জীবন বাঁচানোর জন্যই। আপনার তো অন্য কোনো ইন্টেনশন ছিল না। এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আপনি এরকম করলে আমি কি করব বলুন? আপনাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আপনার ওই বিশাল বুকটার ওপর মাথা না রাখলে আমার ঘুম আসে না। আপনার গায়ের গন্ধ না পেলে আমি শান্তি পাই না। আপনার শরীরের সান্নিধ্য না পেলে আমার প্রাণটা ছটফট করে। আর সেই আপনি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিতে চাইছেন? আপনি কি একটুও কষ্ট হচ্ছে না? একটু কি আমার জন্য মনটা পড়ছে না? আমার এই অসহায়ত্ব অবস্থা আপনি আমাকে কিভাবে দূরে সরিয়ে দিতে চান? আপনি যদি এমন করেন তাহলে আমি কোথায় যাব? আপনি তো বলেছিলেন এই পৃথিবীতে যদি আমার সবথেকে বিশ্বাসযোগ্য কেউ থেকে থাকে তবে সেটা আপনি। তাহলে আপনি কেন এমন করছেন? কেন বলুন? ডুকরে কেঁদে উঠল রুমাইশা। ফুপিয়ে কাঁদতে লাগলো ও। সাফওয়ানের পিঠের ওপরে আন্ডার শার্টটা কিছুটা অংশ ভিজে উঠল ওর চোখের পানিতে। সাফওয়ান দাঁড়িয়ে এলো স্থির হয়ে। ও দোনাটানায় আছে এখন। ও রিমুকে নিয়ে ও কী করবে সেটা বুঝতে পারছে না এখন। ও যদি লুকাসের কাছে নিজেকে ধরিয়ে দেয় তাহলে ওর রিমুর কী হবে? ও তো একা হয়ে যাবে, কাউকে পাশে পাবে না ও। কেউ চাইবে না এমন জঙ্গলি কারো দায়িত্ব নিতে। ও নিজে ভুক্তভোগী। ও জানে এমন জীবনে পরিণত কতটা ভয়াবহ, কতটা সাফার করতে হয় ওকে এই জীবন নিয়ে। সেটা ও আর ওপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। কিছুক্ষণ পর রুমেশা কান্না থামল। নিজের চোখ মুখ মুছে নিয়ে তারপর আবারও নাক টেনে বলল, কোথাও যাব না আমি। আমি আপনার সাথেই থাকবো। তাই আমার যা হয় হবে। আপনি ছেড়ে দিলেও আমি আপনাকে ছাড়ব না। আপনাকে ছেড়ে আমি এক পাও এগোবো না। আপনি যা ইচ্ছা করতে পারেন। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি এখনই রাফসান ভাইয়াকে কল দিয়ে বলে দেব যে আমি আপনাকে ছেড়ে যাব না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, আপনার পেছন পেছন। আপনার কোনো কথাই শুনবো না। দুপুরবেলা ইস্তেক বাড়ি চলে আসলেন আজ। অফিসে কাজগুলো দ্রুত শেষ হয়ে যাওয়ায় বসে কোনো কাজ ছিল না, তাই বস্তাকে ছুটে দিয়েছেন। বাইরে পোশাক পাল্টে হলরুমে সোফায় গা এলিয়ে বসল তিনি। রুনিয়া রান্নাঘর থেকে ইস্তেকের জন্য খাবার গরম করে টেবিলে সাজাচ্ছেন। সাফওয়ান আর রুমাশা বাড়িতে নেই। সকালে ঘুম থেকে ওঠার পর নিজে ফোন করেছে সাফওয়ান যে ওরা একটু বের হচ্ছে, কখন আসবে, আদৌ আজ ফিরবে কিনা সেটা কিছুই জানায়নি ওরা। খাবার টেবিলে খাবার গোছাতে গোছাতে শাফিনকে ডাকলো তিনি। ওর পরীক্ষা আর মাত্র 15 দিন আছে। ধুমচে পড়াশোনা করছে ও, ঘর থেকে বেরোচ্ছে না। মাত্র ডাক শুনে পড়া রেখে বাইরে এলো ও। ইশতিয়াক আহমেদ টিভি ছাড়লেন। সকালবেলা তাড়াহুড়োর জন্য নিউজ দেখতে পারেননি, তাই এখন টিভি ছেড়ে সব চ্যানেল একটু একটু করে ঢু মারছেন তিনি। কিন্তু টিভি ছেড়ে তিনি হতবাক হয়ে গেলেন। প্রতিটা চ্যানেলে একটাই সংবাদ, জিজ্ঞাসা ঝাপড়ি পূর্বালি জঙ্গলের ভেতরে পাওয়া গেছে প্রায় 20 খানেক লাশ, যাদের অধিকাংশের শরীরটা আস্ত নেই। নারী বুড়ি ছেড়ে এদিক ওদিক হয়ে আছে। কারো কারো শরীরে কোনো কোনো অংশ পাওয়া যাচ্ছে না, সেগুলো পুরোপুরি মিসিং।
যার জন্য যারা খুন করেছে তারা এদেরকে গাড়ি চালিয়ে পিষতে দিয়েছে। আর সবথেকে গুরুতর বিষয় হচ্ছে খুনগুলো কে বা কারা করেছে, কিভাবে করেছে সেসব কিছু বোঝা যাচ্ছে না। সেখানে কয়েকটা ছুরি চাকু আর কতগুলো হকি স্টিক পাওয়া গেছে, কিন্তু বৃষ্টির কারণে সবগুলোর হাতের ছাপই গায়েব। পিচঢালা রাস্তা হওয়ার কারণে পায়ের কারো জুতোর, গাড়ির চাকা, এমনকি অন্য কোনো কিছুর চিহ্ন নেই। রক্তগুলো বৃষ্টিতে ভেজে আশেপাশে গাছগাছালিতে জমে গিয়েছে। ইশতিয়াক আহমেদ হা হয়ে তাকিয়ে রইলেন টিভির দিকে। ডাইনিং টেবিল থেকে রুনি আর শাফিন দুজনে নিজেদের কাজ বাদ দিয়ে টিভির দিকে তাকিয়ে রইল। গা শিউরে উঠল রুনি আর। মঈনুদ্দিন সহ আর বেশ কয়েকজনের ফটোগ্রাফ দেখানো হচ্ছে। শাফিন মঈনুদ্দিনকে দেখে বলে উঠল, আরে একে তো আমি চিনি, খোকরি ওইদিকে বাসা, সারা এলাকার মাস্তানি করে বেড়ায় আর এর ভাই, একে কে মারল? ইশতিয়াক শাফিনের কথা কান দিলেন না, তাই সমস্ত মনোযোগ এখন টিভি স্ক্রিনে। ইশতিয়াকের থেকে আসন্ন ওসব মনোযোগ না পেয়ে শাফিন এবার বিড়বিড় করে বলল, শালাটা মরছে, সাথে চ্যালেঞ্জটা একেবারে গেছে ওর মৃত্যুর সংবাদ নিয়ে। ভুড়িওয়ালা শালা, মোটা শালা, নিজেও মরছে, সাথে চ্যালাপেলাগুলোও নিয়ে মরছে। কি দাপট না দেখাই তো, যে ওকে মেরেছে তার বুকের পাটা আছে বলতে হবে। কিন্তু এই অসাধ্য সাধন করলো কে? তার চেহারাটা দেখতে পেলে আমি একটা চুম্মা খাইতাম। রুনিয়া শাফিনকে ফিসফিস করতে দেখে ইশরায় চুপ থাকতে বলল। ইশতিয়াকের মতো তিনি বেশ মনোযোগ দিয়ে দেখছেন। চোখ বড় বড় হয়ে আছে রুনিয়ার। এমন নৃশংসভাবে যে কেউ কাউকে হত্যা করতে পারে তা ওনার ধারণার বাইরে। লাশগুলোর বর্ণনা শুনে ওনার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে। খুনগুলো যে করেছে তার কি একটু হাত কাঁপেনি? ল্যাবের ভেতরকার রুমে সাদা জমিনের ওপর গাঢ় নীল রঙা কুচি ফুলের ছাপার বিছানার ওপর রুমাশাকে জড়িয়ে শুয়ে আছে সাফওয়ান। আর ওর বুকের ভেতরে গুটি গুটি মেরে শুয়ে বুকের পশমগুলো আঙ্গুল জড়িয়ে টান টান করে টানাটানি করেছে রুমাশা। কয়েক ঘন্টা আগে সেই কষ্টময় মুহূর্তগুলোর সামনে সমাধান হিসেবে আর কোনো উপায় দেখেনি রুমাশা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আজকের দিনটা রুমাশা এখানেই থাকবে। রাফসানকে ইতিমধ্যে কল দিয়ে আসতে মানা করে দিয়েছে ওরা। আর সাফওয়ানকে শর্ত দেওয়া হয়েছে সাফওয়ান মোটেও কোনো রকমের মন খারাপ করবে না। ও যেখানেই যাবে ও রিমুকে ওর সাথে নিয়ে যাবে, যেতেই হবে। রুমাশা এই অবস্থার জন্য মোটেও নিজেকে দায়ী ভাববে না ও। আর আগে থেকেও বেশি বেশি রুমাশাকে ভালোবাসতে হবে। কারণে অকারণে ধমকানো যাবে না, রাগ অভিমানের গুরুত্ব দিতে হবে। সাফওয়ান ও রিমুর আদরে লোভে সব কিছু শর্ত মেনে নিয়েছে। এটা ছাড়া ওর কাছে আর এমন কোনো অপশন নেই। কারণ রুমাশার এই কন্ডিশন ওকে এইখানে একা ফেলে যাওয়ার মানে মৃত্যুর মুখে ফেলে যাওয়া, তাছাড়া আর কিছুই না। আর ও কিছুক্ষণ একে অপরের সাথে লিফটে শুয়ে থাকলো ওরা। রুমাশা বলল, কিচেন তো দেখিয়ে দিলেন না, আপনার শক্তি সমর্থ খাদ্য রান্না করতে হবে তো। সাফওয়ান চোখ বুঝে রুমাশার চুলের ভেতর মুখ ডুবিয়ে দিল। রুমাশার কথায় হাসলো ও, তারপর বলল, দেখাবো, ওটা আমার উপর থেকে আগে। রুমাশা তেতে উঠে বলল, চোখে দেখেন না নাকি? আমি আপনার পাশে শুয়ে আছি, আপনার ওপরে না। কান কোথায়? কানা কোথাকার? চোখেও কি দেখেন না এখন আর? বলেই সাফওয়ানের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো ও। এমন আরামদায়ক শোয়ার পজিশনে ব্যাঘাত ঘটাতে সাফওয়ান সেই অকারণে বিরক্ত হলো। বুড়োকুচিত করে বল, দুমদাম উঠে যাবে না, ওঠার আগে আমার অনুমতি নিবি, আমি অনুমতি দিলে তবেই উঠবি। রুমাশা ওকে এমন লোকে দিয়ে দেখলো যেন মনে হলো চোখ দুটো বলছে, অটোম্যান সাম্রাজ্যের সুলতান সুলেমান আইসে, অনুমতি ছাড়া উঠে যাবে না, কত ঢং। এরপর মুখ ভেঙচিয়ে বলল, আপনি যা বলবেন জাহাপানা, আপনার দাসী সদা প্রস্তুত। তারপর মুখ বেঁকিয়ে সাফওয়ানের থেকে চোখ ফেরিয়ে বিছানা থেকে নেমে গেল ও। এরপর বলল, কিচেন দেখিয়ে দিন, গরুর মাংস নিয়ে আসবেন, একদম তাজা তাজা, মশলাপাতি কিছুই যেন বাদ না থাকে। আচ্ছা, মশলাপাতি কি এখানে আছে নাকি? সাফওয়ানের দিকে আবার ফিরে প্রশ্ন করল রুমাশা। সাফওয়ান ইশারায় বোঝালো সব আছে। উত্তর পেয়ে রুমাশা সাফওয়ানকে টেনে উঠালো বিছানা থেকে। সাফওয়ান উঠে ওর রুমের কবাটের দরজা খুলল। তারপর জামা কাপড়গুলো দুপাশে সরিয়ে দিয়ে কবাটের মাঝখানে চাপ দিতে শব্দ করে কবাটের পেছন দিকটা দেওয়ালটার বাম দিকে সরে গেল। আর সেখানে দেখা গেল সাদার ওপর সোনালি রঙা টাইলসের রান্নাঘর। একটু নোংরা হয়ে আছে, কিন্তু সেসব রুমাশা সামলে নিতে পারবে। কিচেন দেখা হলো। সাফওয়ানকে ঠেলে মাংস কিনতে পাঠিয়ে দিল রুমাইশা। সাফওয়ান চলে গেল কিচেন থেকে। সাফওয়ান চলে যেতেই রুমাইশা কিচেন পরিষ্কার করতে লেগে গেল।
আর তখনই ওর নজর গেল সাফনের স্টাডি টেবিলের উপর রাখা কালো মলাটের মোটা নোটবুকটার দিকে।